দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্তি দেওয়া হল হাইলাকান্দি পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়াকে। জেলা কংগ্রেসের ভিত মজবুত করার জন্যই সমাজসেবী তথা প্রবীণ শিক্ষাবিদ ও সিনিয়র কংগ্রেসি কার্যকর্তা সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়ার এই নিযুক্তি বলে অনেকেই মনে করছেন। এই উপলক্ষে হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নবনিযুক্ত জেলা কংগ্রেসের সহসভাপতি সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া জানান, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসকে শক্তিশালী করে তোলাই থাকবে তার প্রধান লক্ষ্য। তিনি তাকে জেলা কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্তি দেওয়ার জন্য এপিসিসির হাইকমান্ডকে ধন্যবাদ জানান। বর্তমান হাইলাকান্দির জেলা কংগ্রেস কমিটির সভাপতি ইশাহাক আলীর বড়ভূঁইয়ার পদত্যাগ দেওয়াতে তিনি নতুন সভাপতির দৌড়ে আছেন কিনা সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি জানান যে তিনি নতুন জেলা সভাপতির পদের দৌড়ে নেই, তবে তার সমর্থকরা চাইছে যে তিনি নতুন সভাপতির দায়িত্ব পান। এপিসিসি যদি তাকে সেই দায়িত্ব পালনের উপযুক্ত মনে করে নিযুক্তি দেয় তাহলে তিনি সেটা সাদরে গ্রহণ করবেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। তারপরে আরেকটা প্রশ্ন স্যারকে বলছি, আপনাকে যদি জেলা কংগ্রেসের সভাপতির পদ দেওয়া হয় তাহলে আপনি কি কি কাজ করবেন কংগ্রেসের দলের জন্য? এই দলকে মজবুত করার জন্য আমি আমার প্রাণ চেষ্টা করব এবং দলে দেখুন কেউ ছোট কেউ বড় নেই, প্রত্যেককে নিয়ে প্রত্যেকের মনের কথাকে উপলব্ধি করে প্রত্যেককে সমান সমান গুরুত্ব দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, মানুষের কাছে যেতে পারি, মানুষের দুঃখ দুর্দশাগুলো উপলব্ধি করতে পারি, সাধারণ মানুষের নিকট গিয়ে তাদের কথাগুলো অনুধাবন করে তার বিহিত ব্যবস্থা যেভাবে নিতে পারি, মানুষ যেন আমাদের উপর আস্থা ফিরিয়ে পায়, যেন সেখানে হিংসার রাজনীতি থাকে না, সেখানে সমাজ যেন তাকে শান্তি এবং সুশৃঙ্খল সমাজ গঠন করার জন্য আমি আপনার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কথা, আমাদের হাইলাকান্দি জেলাকে এআইইউডিএফ এর গড় বলা হয়, কারণ এখানে তিনটি বিধানসভা আসনের মধ্যে তিনটাতেই এআইইউডিএফ বাজিমাত করে, বিগত নির্বাচনেও করেছে। তা এখন এআইইউডিএফ এর অনেকটা অস্তিত্ব অনেকটা ক্ষুণ্ণ হয়েছে, যার কারণে আগামীতে এখন কংগ্রেস অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। তো আপনি কি মনে করেন যে এই যে এখন বর্তমানে আগে তিনটা ছিল, এখন দুইটা আর সিট আমাদের হাইলাকান্দি জেলাতে, এই দুইটা সিট কি কংগ্রেস দখল করতে পারবে আগামী নির্বাচনে? দেখুন, এআইইউডিএফ এর অস্তিত্ব এখন নেই বললেই চলে। আর এআইইউডিএফ এর সুপ্রিমো যিনি ছিলেন, জানি না ওনার নিজের ব্যক্তিগত কারণে হোক আর ওনার দলের ভুল সিদ্ধান্তের কারণে হোক, ওনাদের কার্যকলাপ মানুষ এই দেখে ওনাদেরকে পরিত্যাগ করেছে, ওনাদেরকে আর গ্রহণ করবে না। আসামে কোনো ধরুন কোন কমিউনাল যে দল সেগুলো থাকবে না, সেখানে চায় মানুষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হোক, আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ থাকে, আমরা যেন একে অন্যকে ভালোবাসতে পারি, আমাদের মধ্যে যেন শান্তি থাকে, সেই হিসাবে কংগ্রেসকে মানুষ এবার অন্তর থেকে সাপোর্ট করছে। না, সাপোর্ট তো করছে, ঠিক আছে, আমি বলছি যে আগামী নির্বাচনে আমাদের যে হাইলাকান্দি জেলার যে দুটা সিট, এই দুটা সিট কংগ্রেস পাবে কিনা সেটা তো অনেকের ধারণা। আমরা যা স্টাডি করেছি, মানুষের যা ইন্টারভিউ নিয়েছি, ইন্টারাকশন করেছি, আমরা দেখেছি দুটা সিটই কংগ্রেসের দখলে যাবে, দুটা সিটই কংগ্রেসের দখলে যাবে। আর বরাক উপত্যকার যে মনে করেন আগে 15টি ছিল, এখন বর্তমানে 13টি, তো 13টির মধ্যে কয়টা সিট কংগ্রেস দখল করবে বলে আপনি আশাবাদী আছেন? দেখুন, সর্বত্রই মানুষের একটা আগ্রহ জন্মেছে যে আমরা কংগ্রেসকে ভোট দেব। কংগ্রেস আমলে আমরা শান্তিতে ছিলাম, সেখানে কোনো বৈষম্য ছিল না, আর সেখানে কোনো বিদ্বেষমূলক বক্তব্য ছিল না। এখন যা আমরা প্রায় দেখে থাকি, সেই আগের কংগ্রেস আমলে মানুষ ফিরে যেতে চায়। কাজেই অনেক ক্ষেত্রে আমরা আশাবাদী বাই 2026 আবার কংগ্রেস সরকার ঘুরে আসবে। কংগ্রেস সরকার তো আসবে। আমার প্রশ্ন হলো যে 15টা সিটের মধ্যে এখন হয়েছে 13টা আমাদের বরাক উপত্যকায়, তো এই 13টার মধ্যে কংগ্রেস কতটা আসন দখল করতে পারবে বলে আপনি অনুমান করেন বা আশাবাদী আছেন? দেখুন, এই মুহূর্তে অ্যাকুরেট ফিগার বলা ঠিক হবে না, তবে মেজরিটি কংগ্রেসের পক্ষে আসবে, সেটা আমাদের ভরসা। আচ্ছা, আশাবাদী আছেন। আশাবাদী। আর রাজ্যে কংগ্রেসের সরকার কি আসবে? আমাদের হাতে যে তথ্য আছে, অ্যাবসলিউট মেজরিটি কংগ্রেস পাবে।
মানে পূর্ণ মেজরিটি পাবে। পূর্ণ মেজরিটি পাবে, হ্যাঁ। কংগ্রেস বা তার সহযোগী দলগুলো মিলে হুম। সরকার গঠন হবে। আচ্ছা আচ্ছা, মানে কংগ্রেসেরই সরকার গঠন হবে। কংগ্রেসের সরকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটি স্টেটমেন্ট আমাদের মিডিয়াকে দিলেন। আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনি হাইলাকান্দি জেলা কংগ্রেসের নতুন সহসভাপতি নিযুক্তি পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসেছি হাইলাকান্দি জেলা কংগ্রেসের নবনিযুক্ত সহসভাপতি সিরাজুল ইসলাম মাজার ভুইয়া সাহেবের বাসভবনে, এবং উনি একজন অবসরপ্রাপ্ত হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল। তো ওনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই। স্যার, আপনাকে মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনি জেলা কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্তি পেয়েছেন। তো স্যার, আপনি জেলা কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্তি পাওয়ার পর আপনার প্রতিক্রিয়া স্বরূপ আপনি কি বলতে চাইবেন? আপনার কি কি টার্গেট আছে আগামীতে? আমি আমার মিডিয়া বন্ধুগণকে অনেক 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 শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, আমাকে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গৌরব গগৈ মহোদয় নিযুক্তি দিয়েছেন সহসভাপতি পদে হাইলাকান্দি জেলা কংগ্রেস। হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি। এখন আমরা যা চিন্তা করলাম, যা দেখি, সমস্ত রাজ্যে এমন একটি রাজনৈতিক আবহাওয়া চলছে যেখানে আমাদের মধ্যে অনেক মানুষ আগের মতো শান্তিতে নয়। কাজেই এমন একটি দলকে আমরা সমর্থন করতে হবে যেখানে আমাদের প্রত্যেকজন মানুষ ভাষা, ধর্ম, কৃষ্টি, ইরেসপেক্টিভ অফ কাস্ট এন্ড ক্রিড, সবার মধ্যে যেন ভ্রাতৃত্ব ঘুরে আসে। একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলকে সমর্থন করা আমাদের নৈতিক দায়িত্ব। সেদিক থেকে বিবেচনা করে আমি কংগ্রেস দলের প্রতি আমার সমর্থন দিয়েছি এবং আশা করি আগামী দিনে এই দল একটি সুন্দর রাজ্য নির্মাণে এবং একটি উন্নয়নশীল রাজ্য গঠনে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। তারপরে স্যার, আরেকটা প্রশ্ন, বর্তমানে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি ইসাক আলী বড়ভুইয়া সাহেব, উনি শারীরিক অসুস্থতার জন্য উনার পদ থেকে রেজিগনেশন দিয়েছেন। তো এখন বর্তমানে সভাপতির পদটা রিক্ত রয়েছে। তো আপনি যেহেতু সিনিয়র একজন কংগ্রেস কর্মী, কংগ্রেসের কার্যকর্তা, আর সিনিয়র কংগ্রেসী হিসাবে হাইলাকান্দির অনেকেই চাইবে আপনাকে সভাপতির পদটা যাতে দেওয়া হয়। এমত অবস্থায় আপনি কি কংগ্রেসের সভাপতির পদটা নেবার জন্য আগ্রহী আছেন কিনা? দেখুন, সেটা আমাদের যারা অনুগামীরা রয়েছেন অনেকেই আমাকে ফোন করেছেন, অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, কিন্তু সেটা নির্ভর করবে রাজ্য কংগ্রেসের যারা রাজ্যে সেন্ট্রাল বডিতে যারা রয়েছে, স্টেট বডিতে, তারা নির্ধারণ করবে কাকে দিলে কাজ হবে এবং একটি সুন্দর দল সঠিক পথে পরিচালনা করা কার পক্ষে সম্ভব হবে। সেটা আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়। আমি এই ব্যাপারে কোনো লালায়িত নয়। যদি দল আমাকে পছন্দ করে কংগ্রেস, এবং যদি আমাকে দেওয়া হয়, আমি সবাইকে সমমর্যাদা দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে সেই চলার অভিজ্ঞতা কিন্তু আমার আছে এবং একটা সুন্দর পরিবেশ যেন গঠন করতে পারি, যার মাধ্যমে আমরা জনগণের পাশে যেতে পারি, জনগণের আস্থা পেতে পারি, সেই চেষ্টাটুকু আমার অব্যাহত থাকে। আচ্ছা, এমনিতে আপনি প্রেসিডেন্টের পদের দাবিদার আছেন কিনা? দেখুন, আমি ব্যক্তিগত কোনো দাবি করব না। সেটা প্রত্যেক ক্যান্ডিডেট যারা আছেন, যারা দাবিদার আছেন, আমার সম্পর্কেও কিছু প্রপোজাল আছে, সেটা ক্যান্ডিডেটগুলো বিবেচনা করবে। আমাদের স্টেট বডি যারা রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি রয়েছেন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ রয়েছেন, তারা বিবেচনা করে আমরা আশা করি একজন দক্ষ এবং বিচক্ষণ মানুষকে সেই দায়িত্ব দেওয়া হবে যিনি এই দলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সমাজের সেবা করতে পারেন। এই আশাটুকু আমার আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে স্যার, আরেকটা কথা,
আগামী এই যে আমাদের পঞ্চায়েত নির্বাচন যেটা হলো, নির্বাচনে আমাদের হাইলাকান্দি যেটা জেলা পরিষদ যেটা, সেটা কংগ্রেস দখল করেছে, কংগ্রেসের বোর্ড গঠন হয়েছে অনেক জল্পনা কল্পনার পর। তো আপনি কি মনে করেন এটার প্রভাবটা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে পড়বে, বা বিধানসভা নির্বাচনে মানে কংগ্রেস কতদূর এগিয়ে যেতে পারবে, বা আগামীতে সরকারে আসবে কিনা? দেখুন, সেটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। পঞ্চায়েত ইলেকশনের যা রেজাল্ট হয় তার একটা প্রভাব থাকেই, এবং গগৈ মহোদয় তথা রাহুল গান্ধী যেভাবে দলকে পরিচালনা করছেন, আমরা আশা করি প্রত্যেক ধর্ম নিরপেক্ষ ভোটার, ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দলকে শক্তিশালী করতে এগিয়ে আসবেন। এবং আমরা এই দেশের যারা নাগরিক রয়েছি, আমাদের রাজ্যের যত আমরা আছি, প্রত্যেক যেন এক হয়ে সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, সেই আশাটুকু আমার আছে যে এই দল দ্বারা সেটা সম্ভব হবে। আচ্ছা।